পিআর পদ্ধতির নির্বাচন দেশে চরমপন্থার পথ সুগম করবে বলছেন তারেক রহমান। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের শোক। ঘনবসতি এলাকায় বিমানের প্রশিক্ষণ না চালানোর আহ্বান রিজভির। এবং সর্বশেষ জানাবো সুনামগঞ্জে অটোরিকশার দাপট, যানজটে অতিষ্ঠ জনজীবন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় ভারত ও পাকিস্তানের শোক। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত ও পাকিস্তানের সরকার। সন্ধ্যায় এক শোক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ঢাকা একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত ও দুঃখবোধ করছি, যেখানে নিহতের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। তিনি বলেন, পরিবারগুলোর জন্য আমাদের হৃদয় শোকাহত, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। বাংলাদেশের প্রতি ভারত সংহতি প্রকাশ করছে এবং সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। অন্যদিকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক শোক বার্তায় বলেন, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিমান বাহিনীর একটি জেট বিধ্বস্ত হয়ে মূল্যবান প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। তিনি আরও বলেন, এই শোকের মুহূর্তে বাংলাদেশ সরকারের নেতৃত্ব এবং জনগণের প্রতি আমরা গভীর সহানুভূতি রইল। এদিকে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 20 জন হয়েছে। এ ঘটনায় আহতদের সংখ্যা দাঁড়িয়েছে 171 জন। সোমবার বিকেলে সন্ধ্যায় আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। এর আগে সোমবার দুপুর 1:18 দিকে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর FT-7 বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির উপস্থিত ছিলেন। ঘনবসতি এলাকায় বিমানের প্রশিক্ষণ না চালানোর আহ্বান রিজভির। ঘনবসতি বা জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের মহড়া বা প্রশিক্ষণ কার্যক্রম না চালানোর আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী অ্যানিও উপস্থিত ছিলেন। রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দীন চৌধুরী অ্যানিও উপস্থিত ছিলেন। উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড না করার আহ্বান জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আজ তিনি ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে এই আহ্বান জানান। তিনি লিখেছেন, ন্যাশনাল বার্ন ইউনিটের অবস্থা ভালো নয়, চিকিৎসকরা প্রাণান্ত চেষ্টা করছেন, তবু হয়তো আমাদের আরও কিছু হৃদয় বিদারক খবর শুনতে হতে পারে। আল্লাহ ভরসা, আমরা হাসপাতালে অযথা ভিড় করবেন না, এতে দগ্ধ শিশুদের ঝুঁকি আরও বেড়ে যাবে। আসিফ নজরুল আরও লেখেন, নিহত ও আহত শিশুদের ছবি বা ভিডিও আপলোড করা থেকে বিরত থাকুন। শোক সন্তপ্ত পরিবার, বন্ধু ও শিক্ষকদের জন্য এটা অত্যন্ত কষ্টকর। যারা রক্ত দিতে চান তারা আগামীকাল ন্যাশনাল বার্ন ইউনিট, ঢাকা মেডিকেল কলেজ ও CMH-এ যোগাযোগ করুন। সর্বশেষ তিনি লেখেন, সবাই দোয়া করবেন, আল্লাহর দয়া ছাড়া আর কিছুই বেশি মূল্যবান নয়। পিআর পদ্ধতির নির্বাচন দেশে চরমপন্থার পথ সুগম করবে বলছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা দেখছি কয়েকটি রাজনৈতিক দল দেশে হঠাৎ করেই পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবি তুলছেন, কিন্তু বাংলাদেশে এই পদ্ধতির নির্বাচনী ব্যবস্থা প্রবর্তনের অর্থ রাষ্ট্র এবং রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ চরমপন্থার পথ সুগম করে দেবে। এতে বিভ্রান্তিমূলক সমাজ সৃষ্টি ও সরকার অস্থিতিশীলতার কারণ হয়ে উঠবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। তারেক রহমান বলেন, দেশের জনগণের ঐক্য চাইলে কোনোভাবেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু হওয়া উচিত নয়। এই ধরনের দাবিকে কোনো দল গণতান্ত্রিক অধিকার বিবেচনা করলেও দেশ ও জনগণের স্বার্থে উপযোগী নয় বলেই আমরা মনে করি, কারণ 2024 সালের গণঅভ্যুত্থানে সেটি প্রমাণিত হয়েছে। তারেক রহমান বলেন, সংবিধান, বিধিবিধান আর আইন কানুন দিয়ে ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে আটকানো যায় না। আইন না মানার কারণেই কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। এজন্য জনগণকে যে কোনো মূল্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হবে। রাষ্ট্রে তাদের সব ধরনের গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে হবে। জনগণের ক্ষমতা ও রাজনৈতিক চর্চা যদি থাকে, ফ্যাসিবাদ বা স্বৈরাচার মোকাবেলায় জনগণের ঐক্যবদ্ধ শক্তিই কিন্তু যথেষ্ট। বিএনপি কিন্তু প্রথম থেকেই জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।
তিনি বলেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কথা বলছে যে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের খবরদারি বহাল রাখতে চায় কিংবা প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে ফায়দা হাসিল বা নিজেদের আখের গোছাতে চায়। কিন্তু তাদেরই আমরা দেখছি যে সুকৌশলে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বাধার সৃষ্টি করছে। এই কথা বিভিন্ন জায়গা থেকে সামনে আসছে। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় ধরে জনগণের কাঁধে একটি ফ্যাসিবাদী অপশাসন চেপে বসেছিল। এই শাসনকে সরানোর জন্য শিক্ষক, সাংবাদিক, পেশাজীবী, কর্মজীবী, শ্রমজীবী থেকে শুরু করে দিনমজুর, রিকশা ও ভ্যান চালক, সিএনজি চালিত অটো চালক, ট্রাকের হেলপার বা চালক সহ খেটে খাওয়া সর্বস্তরের মানুষ স্বৈরাচার হটাতে রাজপথে নেমে এসেছিল। অনেকের মনে আছে চট্টগ্রামের ফার্নিচার কর্মী শহীদ ফারুক, ঢাকার আশুলিয়ায় গার্মেন্টস কর্মী নাজমুল, চাঁদপুরের সেলসম্যান আব্দুল কাদের মানিক, সাংবাদিক মেহেদী হাসান, শরীয়তপুরের ব্যাংক কর্মকর্তা দুলাল আহমেদ, নরসিংদীর ডক্টর সজীব সরকার, গাইবান্ধার টেক্সটাইল ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন সজল সহ সারা দেশের অসংখ্য শ্রমজীবী, পেশাজীবী মানুষ অকাতারে জীবন দিয়েছেন দেশকে মুক্ত করার জন্য। একথা অবশ্যই স্বীকার করতে হবে যে জুলাই আন্দোলনকে গণ অভ্যুত্থানে পরিণত করার ব্যাপারে শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী মানুষের অবদান সবচেয়ে বেশি। তারাই বেশি শহীদ হয়েছেন। তিনি বলেন, ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ এবং চট্টগ্রাম কলেজের ছাত্র শহীদ ওয়াসিম সহ ৬ জন শহীদ হয়েছিলেন। সেদিন থেকেই মূলত আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নিয়েছিল। ওই ৬ শহীদের অন্যতম ছিলেন চট্টগ্রামের ফার্নিচার কর্মী শহীদ ফারুক। তার বিধবা স্ত্রী ও নিষ্পাপ কন্যার একটি বক্তব্য ইতোমধ্যে গণমাধ্যমে এসেছে যে ফারুকের কথা কেউ বলে না, কারণ তার স্বামী ছাত্র ছিলেন না। আমি মনে করি শহীদ ফারুকের স্ত্রীর এই কথার মধ্যে নিহিত আছে আমাদের প্রচলিত প্রথাগত রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ বার্তা। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শহীদরা শুধু একটি সংখ্যা নয়, একটি প্রাণের সমাপ্তির অর্থ হলো একটি পরিবারের মৃত্যু, একটি স্বপ্ন সম্ভাবনার অবসান। অথচ আমরা দেখছি আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা অনেক বেশি। তারা রাষ্ট্র ও রাজনীতি সংস্কার নিয়ে অনেক সময় ব্যয় করছেন, মিটিং করছেন, কিন্তু খুব দুঃখজনক যে ১ বছর হতে চলল সরকারের পক্ষ থেকে শহীদদের তালিকাটি এখনও চূড়ান্ত হয়নি। আমার কাছে মনে হয়েছে এটি করতে না পারলে ভবিষ্যতের ইতিহাসে আমাদের সবার জন্য ব্যর্থতা হিসেবে চিত্রায়িত হবে। তারেক রহমান বলেন, আমরা অনেকেই দেখি অভ্যুত্থানের কৃতিত্ব কুক্ষিগত করার জন্য বিভিন্নভাবে খুবই তৎপর, কিন্তু শহীদদের তালিকা তৈরির ব্যাপারে এই তৎপরতা থাকলে নিশ্চয়ই এতদিনে শহীদদের চূড়ান্ত তালিকা তৈরি করতে পারতাম। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, কিছু কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে অগ্রাধিকারের বিষয় থাকা উচিত। কেননা সরকারের রাষ্ট্র মেরামতের তালিকায় নিত্য নতুন বিষয় সংযুক্ত হলে বিভিন্ন সমস্যাও দেখা দিতে পারে। শিক্ষা সংস্কারের বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি আমাদের বিস্মিত করেছে। ১ বছরেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফেরানো সম্ভব হয়নি। ক্যাম্পাসগুলোকে অন্ধকারে রেখে পুঁথিগত সংস্কার দিয়ে সমগ্র বাংলাদেশ আলোকিত করা সম্ভব কিনা সেই প্রশ্ন তৈরি হয়। তিনি বলেন, গণ অভ্যুত্থানের কৃতিত্ব কিন্তু কারো একক অবদান নয়, গণ অভ্যুত্থানে সবার অবদান রয়েছে। মানুষ অধিকার আদায়ের জন্য অভ্যুত্থানে অংশ নিয়েছিল, জীবন দিয়েছেন। রাষ্ট্র সংস্কারের প্রতিদিন নতুন নতুন দাবি আসছে, কিন্তু আমরা এসব ডামাডোলের মধ্যেই যেন শহীদদের ভুলে না যাই। পরিস্থিতির সুযোগ নিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার বদলে যারা রাষ্ট্র সরকারের প্রভাব বজায় রাখতে নানা রকম অপকৌশল করছেন তাদের আহ্বান জানাই, দয়া করে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করবেন না। তারেক রহমান আরও বলেন, শাসক বদলেছে কিন্তু শাসনের চরিত্র বদলায়নি। জনগণের এমন ধারণা সৃষ্টি হলে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কঠিন সংকট তৈরি হবে। এখন শহীদদের প্রতি ঋণ পরিশোধের পালা। ৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ ও ২৪ সালে স্বাধীনতার রক্ষার শহীদ কিংবা অন্যান্য সময়ে দেশের জন্য শহীদদের প্রতি আমাদের গভীর ভালোবাসা। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শহীদদের নামে করার চিন্তা আমাদের রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।